বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের মার্চ মাসের পরিচর্যা। আজকের এই ভিডিওতে মাত্র কয়েকটা টিপসের কথা বলবো এবং সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করার কথা বলবো। যদি তোমাদের বাগানের গোলাপ গাছগুলোর পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে, যদি নতুন শাখা কালো হয়ে শুকিয়ে ঝরে যায়, বা গাছে যদি একেবারে কোনো রকম কোনো কুঁড়ি না আসে, তাহলে আজকের এই পরিচর্যার ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকো। কারণ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করার কথা বলবো, যে খাবার প্রয়োগ করে গাছের তো গ্রোথ হবেই, তার সাথে সাথে গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। তাছাড়া কোন কোন টিপস ফলো করলে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে নতুন শাখা যেমন আসবে, ঠিক তেমনি গোলাপ গাছের প্রত্যেকটা পাতা সবুজ চকচক করবে। বন্ধুরা, আজকের এই গোলাপ গাছের মার্চ মাসের পরিচর্যার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ আমাদের বাগানের অত্যন্ত সেন্সিটিভ একটা ফুলের গাছ। এই গোলাপ গাছ আমরা টবে অথবা জমিতে দুটো জায়গাতেই করতে পারি। গোলাপ গাছ একটি পার্মানেন্ট ফুলের গাছ হলেও শীতকালে এই গাছের কিন্তু গ্রোথ যেমন ভালো হয়, ঠিক তেমনই এই গাছে ফুলও প্রচুর পরিমাণে ফোটে। ভিডিও শুরুতেই কয়েকটা টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের গোলাপ গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে। প্রথমেই বলবো টিপস নাম্বার 1। যদি তোমরা নার্সারি থেকে গোলাপ গাছের চারা কিনে এনে থাকো, তাহলে এই মার্চ মাসটা সময় আছে গোলাপ গাছের চারা প্রতিস্থাপন করার। অতিরিক্ত গরমে গোলাপ গাছের চারা প্রতিস্থাপন করলে সেই গাছের কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেবে। তাই যদি তোমরা বাগান থেকে গোলাপ গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে চাও, তাহলে এই সময় প্রতিস্থাপন করে ফেলো। কিভাবে প্রতিস্থাপন করবে তা আমার আগের ভিডিওতে কিন্তু দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। টিপস নাম্বার 2। বন্ধুরা, আমরা ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের প্রুনিং করেছিলাম এবং রিপোর্টিং করেছিলাম। যদি তোমরা তোমাদের বাগানের গোলাপ গাছগুলোর প্রুনিং এবং রিপোর্টিং করে থাকো, তাহলে এই সময় এই সম্পূর্ণ মার্চ মাসটা কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এই সময় যদি আমরা আমাদের বাগানের গোলাপ গাছগুলোকে ছায়ায় রেখে দিই, তাহলে এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে, গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগবে, প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। তাই এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে। ফুল সানলাইটের মধ্যে রাখলে তবেই কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। প্রুনিং বা রিপোর্ট করার পর 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখতে হবে, তারপর থেকে গাছগুলোকে ওপেন সানলাইটের মধ্যেই রাখতে হবে। বন্ধুরা, এবার আসি পয়েন্ট নাম্বার 3। বিভিন্ন কারণবশত আমাদের বাগানের গোলাপ গাছগুলোর পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো এই গোলাপ গাছের পাতা কেন হলুদ হয়ে ঝরে যায়? বিভিন্ন কারণেই কিন্তু এই গোলাপ গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। 1 তো মাকড়ের আক্রমণ, 2 নম্বর গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম, 3 নম্বর গাছে যদি টবের মিডিয়াতে অতিরিক্ত জল আমরা প্রয়োগ করি, সেই জল যদি টবের মিডিয়াতে জমা হতে থাকে, যদি জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যেতে পারে, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। আর যদি একেবারে আমরা জল খুব কম পরিমাণে প্রয়োগ করি, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তো টবের মাটি আমাদেরকে অল টাইম ময়েশ্চার রাখতে হবে। গাছে যদি দেখো যে প্রতিদিন জল প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে, তাহলে প্রতিদিন জল প্রয়োগ করতে হবে। যদি রুট বাউন্ড হয়ে যায়, তাহলে রুট কাটাই ছাটাই করে রিপোর্ট করতে হবে। সেই জন্যই আমি কয়েকদিন আগে তোমাদের রিপোর্ট করার কথা বলেছিলাম। তাছাড়া প্রতি সপ্তাহে যে কোনো একটা ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে, তবেই কিন্তু গাছের পাতা সবুজ থাকবে। ঘরোয়া উপায়ে আমরা যে কাজটা করতে পারি, গাছের পাতায় প্রতিদিন সকালবেলা ঠান্ডা বরফ জল স্প্রে করতে পারি, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছের যে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, সেখানে কিন্তু নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ দেখা দেবে। তো বরফ জল যদি না সম্ভব হয়, যে কোনো ঠান্ডা জল গাছের পাতায় স্প্রে করবে, তাহলেও দেখবে ভালো কাজ হবে। পয়েন্ট নাম্বার 4। বন্ধুরা, এই সময় আমাদের টবের মাটি প্রতি সপ্তাহে একবার করে হালকা করে খুশে দিতে হবে। যদি প্রতি সপ্তাহে না পারো, 15 দিন অন্তর অন্তর অবশ্যই খুশে দেওয়ার চেষ্টা করবে। উপর থেকে হালকা করে খুশে দেবে, রুট কেটে যাওয়ার কোনো ভয় নেই। মাটি শক্ত হয়ে জমাট বেঁধে থাকলে গাছের গোড়ায় হাওয়া বাতাস যায় না এবং গাছের ভালো গ্রোথ হয় না। এরপর যে কাজটা আমাদের করতে হবে, এই সময় গ্রাফটিং এরিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু শাঁকার ডাল বা এলা ডাল আসবে। এই শাঁকার ডাল বা এলা ডালগুলোকে আমাদের চিহ্নিত করে ভেঙে দিতে হবে। গ্রাফটিংয়ের যে মোটা অংশটা, সেই মোটা অংশর নিচ থেকে যে ব্রাঞ্চগুলো আসবে, সেগুলোই হলো শাঁকার ডাল বা এলা ডাল। গ্রাফটিংয়ের ওপর থেকে যে ব্রাঞ্চগুলো আসবে, সেগুলো কিন্তু শাঁকার বা এলা ডাল নয়। বন্ধুরা, এতক্ষণ তো বললাম টিপসের কথা, এবার আসি কি খাবার আমরা প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে গাছের শিকড়ের খুব ভালো বৃদ্ধি হবে, গাছে প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসবে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তাছাড়া টবের মিডিয়াতে যদি কোনো ফাঙ্গাস থাকে, সেই ফাঙ্গাস আর থাকবে না। তো কি খাবার প্রয়োগ করব? দেখো, খাবার তৈরি করার জন্য আমার কয়েকটা উপাদান লাগবে।
প্রথম যে উপাদানটা সেটা হলো অ্যালোভেরা। বাড়িতে যদি তোমাদের অ্যালোভেরা গাছ থাকে তাহলে এই অ্যালোভেরার পাতা সংগ্রহ করতে হবে। আমি এখানে 3টে গাছের জন্য তৈরি করব খাবার, তো যে কারণে আমি এখান থেকে একটা অ্যালোভেরার মোটা পাতা সংগ্রহ করলাম। যদি অ্যালোভেরার পাতা সরু হয় সেক্ষেত্রে 2টো অ্যালোভেরার পাতা নেবে। তো এবার এই অ্যালোভেরার পাতাটাকে একটু টুকরো টুকরো করে নিতে হবে। টুকরো টুকরো করে নেওয়ার কারণ আমি এটাকে পেস্ট করব। তো এই অ্যালোভেরার জেল আমাদের গাছের জন্য ভীষণ উপকারী, কারণ এই অ্যালোভেরার জেল আমরা কিন্তু রুটিং হরমোন হিসাবে কাজ করি, আর অ্যালোভেরা ফাঙ্গাস দূর করতে ভীষণভাবে সক্ষম। তাই অ্যালোভেরার পাতাটাকে প্রথমে টুকরো টুকরো করে নিতে হবে, তারপর এই অ্যালোভেরার পাতা আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেব। এবার একটা পাত্র নেব, যে পাত্রের মধ্যে এই অ্যালোভেরা জেলটা আমি কিন্তু ঢেলে নেব। দেখো এখানে একটা পাত্র নিয়েছি, 1 লিটারের একটা পাত্র, সেখানে আমি একটা পাতা যে অ্যালোভেরার পেস্টটা তৈরি হয়েছে এটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এই অ্যালোভেরা জেলের মধ্যে আমি মিশিয়ে নেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এই অ্যালোভেরা জেলের সঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি আরও একটা উপাদান প্রয়োগ করব, মিশিয়ে নেব। তো দেখো এখানে আমি অ্যালোভেরা জেল এবং যে হলুদ গুঁড়ো এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দেব একটা লিকুইড, যে লিকুইডটা আগে থেকে কিন্তু তৈরি করে রাখতে হবে। দেখো এখানে হাতের কাছে যেটা রয়েছে এটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল। এই পেঁয়াজের মধ্যে আছে প্রচুর পরিমাণে বোরন, পেঁয়াজের খোসার মধ্যে বোরন আছে, সালফার আছে, পটাশিয়াম আছে, আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেটা আমাদের গাছের জন্য ভীষণ উপকারী। 4টে পেঁয়াজের খোসা 1 লিটার জলে 3 দিন ভিজিয়ে রাখতে হবে, তারপর এটাকে কিন্তু গাছে ব্যবহার করতে হবে। দেখো একটা ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজের খোসা ভেজানো জল 500 ml নিয়ে নেব। তো এই দুটো উপাদানকে খুব ভালোভাবে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো অ্যালোভেরা জেল, হলুদ গুঁড়ো এবং পেঁয়াজের খোসা ভেজানো জল, তো টোটাল হয়ে গেল 600 ml। এই 600 ml লিকুইডটা ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সাধারণ জল দিয়ে দেবো আরও 400 ml। তো এই টোটাল হয়ে গেল 1 লিটার। এই 1 লিটার লিকুইডটাকে আমরা কটা গাছে প্রয়োগ করব দেখে নাও এবার। তো ভালোভাবে সাধারণ জল মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এই যে খাবারটা তৈরি হলো বন্ধুরা, এই খাবারটা আমরা যদি 10 দিন অন্তর অন্তর আমাদের বাগানের গোলাপ গাছগুলোতে প্রয়োগ করতে পারি, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখা দেবে। অ্যালোভেরার যে পেস্ট এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মিক্সিতে পেস্ট করেছি তাই বেশিরভাগ অংশই কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এই প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা গোলাপ গাছে প্রয়োগ করব। এটা আমি 10 দিন আগেও প্রয়োগ করেছিলাম বন্ধুরা, এবং যে কারণে আমার বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে দুর্দান্ত রেজাল্ট আমি দেখতে পেয়েছি। যে গাছগুলোর আমি রিপোর্ট বা প্রুনিং করেছিলাম প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা আসছে, এবং যে নতুন শাখাগুলো আসছে সেই শাখাগুলো কিন্তু একেবারে পুড়ে কালো হয়ে ঝরে পড়ছে না। তো দেখো এখানে আমি কিন্তু একটা 8 ইঞ্চি টবের মধ্যে 300 থেকে 400 ml প্রয়োগ করলাম। তো এই যে লিকুইডটা তৈরি হয়েছে এটা 3টে গাছে আমরা প্রয়োগ করতে পারবো, 3টে থেকে 4টে। যদি ছোট সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এক একটা গাছে 250 ml করে প্রয়োগ করতে পারবো। তো এইভাবে তোমরা তোমাদের গাছের মিডিয়াতে প্রয়োগ করবে। তো এটা যেটা দেখছো এটা একটা দেশি গোলাপ গাছের গাছ, আমি কিছুদিন আগে প্রতিস্থাপন করেছি। তো গাছটার গ্রোথ দেখলে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর গ্রোথ হয়েছে। গাছটার আমি বেশিরভাগ পাতা বা ডাল কিন্তু কেটে দিয়েছিলাম, কুঁড়ি ছিল, অনেক পাতা ছিল, তো প্রত্যেকটা কুঁড়ি বা পাতা কেটে দিয়েছিলাম। তো এখন দেখো গাছের মধ্যে কিন্তু পাতাও এসে গেছে, আবার কুঁড়িও এসে গেছে। তো এই লিকুইডটা যদি 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো তোমরা কিন্তু নিজেরাই তোমাদের গাছের চেহারার পরিবর্তন লক্ষ্য করতে পারবে। প্রত্যেকটা গাছে দেখো প্রত্যেকটা শাখাতে কিন্তু কুঁড়ি এসছে। তো এই লিকুইডটা 10 দিন অন্তর অন্তর একবার প্রয়োগ করে দেখো বন্ধুরা। আমি এই খাবারটা কিন্তু 4টে গাছে প্রয়োগ করলাম। টবের মিডিয়া যেন শুকনো থাকে, যদি শুকনো থাকে তবেই কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারবে, অতিরিক্ত ভেজা মিডিয়াতে এই খাবারটা প্রয়োগ করা যাবে না। এই খাবারটা প্রয়োগ করার পর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাসাল শুট আসছে, প্রত্যেকটা গোলাপ গাছে ব্যাসাল শুট আমি লক্ষ্য করতে পারছি। মার্চ মাসের শুরুতে এই খাবারটা অবশ্যই তোমরা প্রয়োগ করো, মাসে 3 বার 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। বন্ধুরা এবার আসি গাছে আমরা কোন কীটনাশক প্রয়োগ করব। এই মার্চ মাসে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, আর আবহাওয়ার পরিবর্তন হওয়ার সাথে সাথে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে এবং ফাঙ্গাসের অ্যাটাক হবে। এখন যেহেতু কুয়াশা বেশি, তো যে কারণে এই যে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ আসছে এই ব্রাঞ্চগুলো কিন্তু কালো হয়ে শুকিয়ে যাবে। প্রথমে ঘরোয়া কীটনাশকের কথা বলি। 1 মুঠো নিম পাতা, 1 মুঠো রসুনের খোসা খুব ভালোভাবে জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে তোমরা কিন্তু গোলাপ গাছে স্প্রে করতে পারো, তাহলেও খুব ভালো রেজাল্ট দেখা যায়। কিন্তু যদি দেখো যে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে পাতা পুড়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কালো হয়ে শুকিয়ে যাচ্ছে, তাহলে ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে হবে না, সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতেই হবে। গোলাপ গাছের কচি পাতা কালো হয়ে পুড়ে যাওয়ার সমস্যা বেশি হয় মাকড়ের কারণে। মাকড় গাছের পাতার তলায় বসে সম্পূর্ণ রস শোষণ করে খেয়ে নেয় এবং গাছের পাতাগুলো কালো হয়ে শুকিয়ে যায়। তো এক্ষেত্রে আমরা 2টো কীটনাশক মিশিয়ে গাছে প্রয়োগ করব।
প্রথম যেটা দেখাচ্ছি এটা হলো কনফিডার পেস্টিসাইড। এই কনফিডার পেস্টিসাইড শুধুও তোমরা প্রয়োগ করতে পারো, যদি আক্রমণ খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা 4 থেকে 5 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবো। কিন্তু আমি আজকে যেভাবে তোমাদের বলবো, কনফিডার এবং কাকা, কনফিডার 1 ml এবং কাকা 1 ml দুটো 1 লিটার জলে মিশিয়ে তোমরা যদি গাছে স্প্রে করতে পারো, একটু বিকালের দিকে স্প্রে করবে, কখনোই অতিরিক্ত দুপুরবেলা রোদ্দুরে গাছে স্প্রে করতে পারবে না। কীটনাশক আমরা সকালবেলা স্প্রে করতে পারি আর না হলে সন্ধ্যাবেলা, এই দুটো সময়ে আমরা কিন্তু কীটনাশক স্প্রে করতে পারবো। যদি গাছের পাতা খুব বেশি কুঁকড়ে থাকে, যদি গাছের নতুন নতুন কচি কচি পাতা পুড়ে যায়, তাহলে প্রথমত আমরা 3 দিন অন্তর অন্তর স্প্রে করব। তারপর যখন নতুন নতুন পাতা শাখা আসবে, যখন গাছে আর কোনো রকম কোনো মাকড় দেখতে পাবে না, তখন আবার আমরা 15 দিন অন্তর অন্তর অর্থাৎ মাসে 2 বার স্প্রে করব। তো এইভাবে আমরা যদি লাগাতার খাবার এবং কীটনাশক, ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করতে থাকি, গোলাপ গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আসবে না। তো গোলাপ গাছ গরমকালে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো সেই নিয়ে আলাদা আমি ভিডিও দেবো। তো আপাতত এই মার্চ মাসের পরিচর্যাটা করো, গোলাপ গাছে নতুন গ্রোথ যেমন দেখতে পাবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। বন্ধুরা, জমির গোলাপ গাছের ক্ষেত্রে মাসে 2 বার মিশ্র জৈব সার প্রয়োগ করবে। আর এই যে লিকুইডটা দেখালাম, এই লিকুইডটা যদি তোমরা তৈরি করতে পারো, অনেকটা পরিমাণে বেশি তৈরি করতে পারো, তাহলে তোমরা কিন্তু এই লিকুইডটা জমির গাছেও প্রয়োগ করতে পারবে। আর কীটনাশক বা ফাঙ্গিসাইড জমির গাছেও কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে, তবেই কিন্তু জমির গাছে প্রচুর পরিমাণে ফুল তোমরা পাবে। এই ছিল আজকের আমার গোলাপ গাছের মার্চ মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।